আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের এই কোষ বিভাজন এইচএসসি উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টার যেই ধরনের বহু নির্বাচনীগুলো পরীক্ষায় সাধারণত আসে বা আসতে পারে, অথবা এই অধ্যায়টা একজন শিক্ষার্থী পড়ার পরে তার ভিতরে যে জ্ঞান বুদ্ধির সৃষ্টি হবে সেটাকে যাচাই করার জন্য যেই এমসিকিউগুলোকে চিন্তা করা যায়, আজকে এই ধরনের কিছু এমসিকিউ নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। সো আমি প্রাথমিকভাবেই এই গত কয়েকদিন ধরে এবং সামনের দিনগুলোতে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এমসিকিউ সলভ সিরিজ আপলোড করা। সো দ্যাট আমি এই যাবৎকালে যেই সৃজনশীলগুলোকে আপলোড করেছি বা অধ্যায় ভিত্তিক ভিডিওগুলোকে আপলোড করেছি, আমার মনে হয়েছে এবার বহু নির্বাচনী সমাধান করার সময় হয়েছে। এই কারণে আমি এর আগে কোষ ও এর গঠন আপলোড করেছি, হাইড্রার আপলোড করেছি, জৈব যৌগের সহ অণুজীবের জীবনী শক্তির বহু নির্বাচনীগুলো আপলোড করেছি। সো এইচএসসি উদ্ভিদ বিজ্ঞানের আজকের টপিক হচ্ছে কোষ বিভাজন। সো আমি স্বাভাবিকভাবে একটু চিন্তা করিনি, আমি যখন কোষ বিভাজন পড়ব আমি জানি আমার তিনটা টপিক পড়তে হবে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয় হচ্ছে মাইটোসিস এবং তৃতীয় হচ্ছে মিওসিস। এখন এই তিনটা নিয়ে এগুলো কিন্তু আগেরই পড়া। অ্যামাইটোসিস ইন্টারমিডিয়েটে এসে একটু পড়তে হয়, ছোট সিম্পল একটা হিসাব। মাইটোসিস এসএসসি লেভেলেই একবার পড়া হয়ে যায়, তবে এখানে এসে আরেকটু বেশি জিনিস পড়তে হয়। মিওসিসটা এসএসসি লেভেলে পড়াই হয় নাই, সো ইন্টারমিডিয়েটে এসে এটাকে একটু বিস্তারিতভাবে পড়তে হয়। মুখস্থবিদ্যার ব্যাপার তো আছেই, চিত্র অঙ্কনের ব্যাপার আছে। তোমরা যারা চিত্র অঙ্কন করেছ বা করো, তোমাদের মধ্যে কারো যদি মনে হয় যে চিত্র আঁকাইতে পারি না, তাহলে এই অধ্যায়ের জন্য একটু দুষ্কর হয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব একটু চিত্র আঁকানোর চেষ্টা করা। তো এখানে প্রথম যে প্রশ্ন, এখানে কিছু প্রশ্নের ধরন তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো, কোষ বিভাজন পদ্ধতি কত প্রকার? অবশ্যই এই ধরনের প্রশ্ন আসবে না, তারপর এটা দিয়ে শুরু হয়েছে আর কি। 3 প্রকার আমি জানি: মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনো প্রকার জটিলতা ছাড়া কোনটির সরাসরি বিভাজন ঘটে? আমি তো জানি এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তার মানে নিউক্লিয়াসটা কিসের? মাতৃকোষের। এখানে কিন্তু দেহকোষ দেওয়া আছে। সো অ্যামাইটোসিসের ক্ষেত্রে দেহকোষটা আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এখানে হবে মাতৃকোষের, এখানে মাতৃকোষের হবে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষের নিউক্লিয় বস্তুর আকৃতি কেমন হয়? তোমাদের কি মনে আছে? তোমাদের সামনে যে বই আছে, তোমরা যদি একটু বইটা দেখো, আমার বিশ্বাস তোমাদের বইয়ে অ্যামাইটোসিস বিভাজনের যে চিত্রটা দেওয়া আছে সেখানে ডাম্বেল শেপের কথা লেখা আছে। তোমাদের মনে থাকার কথা ডাম্বেল শেপের কথা। আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। নিশ্চিতভাবে তোমরা যখন বইটা পড়েছ, অ্যামাইটোসিস কোষ বিভাজনের এই পড়াটুকু তোমরা অবশ্যই পড়েছ, আমি শিওর এটা তোমরা পড়েছ। এই যে এখানে আছে, যে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা, তারপর আমি তোমাদের দেখাই দেই মনে থাকার স্বার্থে। অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনো ধরনের জটিলতা ছাড়াই, এই যে দেখো, সরাসরি মাতৃকোষের মানে মাদার সেল বিভাজন ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি 2 অংশে ভাগ হয়ে যায় এবং নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়ে মাঝে খাঁজ সৃষ্টি হয়। তো এবার এটা চক্রাকার মানে ভেতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে 2 ভাগে ভাগ হয়। এই যে এই সাইজটা আসলে ডাম্বেল আকৃতির, এটা ডাম্বেল আকৃতির। সো অ্যামাইটোসিস কোষ বিভাজনের এখানে আমরা এখানে যে অংশটা আছে, যে কোষ কোন প্রকার অ্যামাইটোসিস কোষের নিউক্লিয় বস্তুর আকৃতি কেমন হয়, এটা আসলে হবে ডাম্বেল আকৃতির, এটা ডাম্বেল আকৃতির হবে। কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ এবং প্রতিলিপি সৃষ্টি হয়? এটা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার। কোষচক্রটা তোমরা জানো, এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কোষচক্র। এবং এই কোষচক্রটার যখনই শব্দটা আসবে, চোখের সামনে ভাষায় ফেলবে জিনিসটা, যে আসলে তোমরা কতদূর পড়েছো এখানে। এই কোষচক্রের এই চিত্রটার দিকে একটু খেয়াল করি। এই যে চিত্রটা, যে আমরা জানি কোষচক্রের ক্ষেত্রে কি হয়, মাত্র 5 থেকে 10% সময় সেটা হচ্ছে এম ফেজ হয়, অর্থাৎ বিভাজিত হয়। বাকি যে সময়টুকু আছে, এই সময়টুকুকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে G1 দশা মানে গ্যাপ 1, একটা হচ্ছে এস মানে সিনথেসিস, আরেকটা হচ্ছে G2 মানে গ্যাপ 2। এই দশাগুলো নিয়েই হচ্ছে একটা কোষচক্র। এবং এই কোষচক্রের সম্পর্কে যত প্রশ্নই আসুক, প্লিজ রিমেম্বার এই ফিগারটা এবং মাথায় চিন্তাটা করে নিবা
যে কোন ক্ষেত্রে এটা হবে, এটা ইন্টারফেজ দশায় হবে। কেন? এই পুরো কোষ চক্রটার মধ্যেই দুইটা ফেজ আছে, একটা ইন্টারফেজ আর একটা হচ্ছে এম ফেজ। এই প্রোফেজ, অ্যানাফেজ আর মেটাফেজ এগুলা সব এম ফেজের পার্ট। সুতরাং ডিএনএ প্রতিলিপিটা আসলে ইন্টারফেজেই হয়, অ্যাকচুয়ালি এস দশায় হয়। মাইটোসিস কোষ বিভাজনের নামকরণ কে করেন? এই যখন নামকরণের প্রশ্ন আসে তখন মনে রাখতে হবে এটা বিজ্ঞানী ফ্লেমিং এটার নামকরণ করেন। বইয়ের মধ্যে আছে, মাইটোসিস কোষ বিভাজনের লেখার অংশের মধ্যে আছে। একটি কোষ পরপর দুবার বিভক্ত হবার মধ্যবর্তী পর্যায়কে যখনই বিভক্ত হয় এটা এম ফেজ, মধ্যবর্তী পর্যায় হচ্ছে ইন্টারফেজ, মানে মধ্যবর্তী পর্যায় হচ্ছে ইন্টারফেজ। এটা অ্যারাউন্ড 90 to 95% টোটাল টাইমের হয়। মূল বিষয়টাই ইন্টারফেজে হয়। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? এই প্রশ্নটা নিয়ে অনেকের ভিতরে আমি দেখেছি কনফিউশন আছে। অনেকেই বলে প্রোফেজ, বইয়ে দেখো লেখা আছে প্রোফেজ ধাপে ঘটা শুরু হয়, মানে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু হয়। তারপর প্রোমেটাফেজ ধাপে লেখা আছে যে এটা তখনও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। এবং খেয়াল করে দেখবা মেটাফেজ ধাপে গিয়ে লেখা আছে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আমি এই জন্য একটু বইটা সাথে নিয়েছি, দেখো তোমাদেরকে একটু দেখাই কনফিউশনটা কেন। এই প্রশ্নটা আমি আমার ব্যাচে পড়াইতে গিয়েও দেখি কনফিউশনটা আছে, কারণও আছে, কনফিউশনের কারণও আছে, কারণ ক্লিয়ারলি এখানে লেখা নেই। এই যে দেখো, এটা হচ্ছে প্রোফেজ। এই প্রোফেজের মধ্যে কোনো এক জায়গায় লেখা আছে যে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াস বড় হয়ে, আচ্ছা 1 মিনিট, মাইক্রোটিউবিউলস 1 মিনিট, কত সংকোচন শুরু হয় নিউক্লিয়াস। এই যে দেখো এখানে লেখা আছে এই পর্যায়ের শেষের দিকে, কথাটা খেয়াল করে কিন্তু প্রোফেজে লেখা আছে এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। এখানে কিন্তু শব্দটা বলে নাই যে ঘটে যায় বা বিলুপ্তি হয়ে যায়, এটা কিন্তু বলে নাই। আবার তুমি প্রোমেটাফেজে আসো, প্রোমেটাফেজে এসা এখানে কোনো এক জায়গায় লেখা আছে, এই যে দেখো এখানে লেখা আছে এই পর্যায়ে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এটা কিন্তু প্রোমেটাফেজে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, এটা লেখা আছে। আবার তুমি যখন মেটাফেজে যাবা, দেখো খেলাটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো মেটাফেজে আইসা এখানে দেখো, এই যে এখানে লেখছে এই যে এটা মেটাফেজ, কিন্তু নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত থাকে। তাহলে এখানে একটু বাংলা ভাষার যে ব্যবহারের বৈচিত্র্য এখানে আছে, যে কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, তাহলে উত্তরে অ্যাবসলিউটলি আমি যদি বইয়েরটা চিন্তা করি এখানে অপশনস একটাও নাই। এখানে হওয়া উচিত হচ্ছে প্রোমেটাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? যদি এই ঘটের শব্দের উচ্চারণ হয় তাইলে এটার নাম হচ্ছে প্রোমেটাফেজ। সো এটা হচ্ছে আমার মতামত। এবং যদি বলে যে কোন ধাপে একেবারেই থাকে না, তাহলে উত্তর হবে মেটাফেজ। প্রোফেজে আইসা শুরু হয়, বিলুপ্তিটা শুরু হয়, কিন্তু বিলুপ্তি ঘটে না। সো দেয়ার ইজ আ কনফিউশন। সো এই হচ্ছে 7টা প্রশ্ন। কোন ধাপে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়? নিশ্চিতভাবে প্রোমেটাফেজ। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে মানে কি, মাঝখানে, মিডলে, এই বিষুবতলে অবস্থান করে, এটা অবশ্যই মেটাফেজ। এগুলো এসএসসি লেভেলে পড়েছ। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো এইসব আকৃতি হয়? অবশ্যই হচ্ছে দৌড়াদৌড়ি করার সময় অ্যানাফেজ, গতি পর্যায়ে। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ের মেটাসেন্ট্রিক যদি হয় সেটা অবশ্যই ভি আকৃতির হবে। মেটা মানেই হচ্ছে মাঝখানে। মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমের দ্বিতন হয় নিচের কোনটিতে? এই যে এই প্রশ্নটার দ্বিতন মানে হচ্ছে ডাবল। এখন এই যে ডাবল কিন্তু হয়ে যায় যখনই ক্রোমোজোমের দ্বিতন হবে। এই দ্বিতন শব্দটার মানে হচ্ছে ডাবল হওয়া, ভেঙে ডাবল হওয়া। ডিএনএও হয়, ডিএনএর যেমন রেপ্লিকেশন হয় 1 থেকে 2টা। এটা রাইট অ্যান্সার হবে মেটাফেজ।
মেটাফেজ ধাপে গিয়ে ডাবল হয়ে যায় এবং অ্যানাফেজ ধাপে গিয়ে দৌড় দেয়, অ্যানাফেজ ধাপে দৌড় দেয়, তাহলে এটা মেটাফেজ ধাপে কি হবে? দ্বিতন হবে। সো একটু খেয়াল রেখো, কোয়েশ্চেনগুলো এরকম সহজই হবে। আমি একটু পরে ওই যে বহুপদী সমাপ্তি সূচকে যাব। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? ওই যে একই কথা, অ্যানাফেজ ধাপে। মেরুর দিকে গমন করে অ্যানাফেজ ধাপে, এতে সন্দেহ নাই। 13টা। আচ্ছা 14, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ক্রমশ এই যে সরু এবং লম্বা, ক্রমশ সরু, তার মানে সরু হয়ে লম্বা হতে থাকবে যখন রিহাইড্রেশন হবে। রিহাইড্রেশন হয় টেলোফেজ ধাপে, অর্থাৎ শেষের দিকে। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে সাইটোপ্লাজম বিভক্ত হওয়া মানে সাইটোকাইনেসিস। ডোন্ট ফরগেট, সাইটোকাইনেসিস হবে। কাটিং, লেয়ারিং, গ্রাফটিং নামক অঙ্গজ জননে মূল উৎপাদন এবং টিস্যু সংযোজন কিসের ফল? এটা মাইটোসিসের ফল, এটা অবশ্যই মাইটোসিসের ফল। আচ্ছা, কোন জীব হ্যাপ্লয়েড দেহ গঠন করে? এটা শৈবাল হবে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গেল লেয়ার, তো এটা শৈবাল হবে। কোন জীব হ্যাপ্লয়েড, কোন জীব হ্যাপ্লয়েড কি দেহ গঠন করে? শৈবাল। সপুষ্পক উদ্ভিদে মিওসিস বিভাজন কত? 1883 সাল না? স্ট্রাসবার্জার, হ্যাঁ ভুল হওয়ার কথা না, স্ট্রাসবার্জার হবে। ও আচ্ছা, এই যে এখানে আছে 1883। 1883 সালে এই কাজটা হয়। 1883 না 1888? আমার কি একটু মিস্টেক হচ্ছে, একটু বইটা দেখা দরকার। আমার মনে হয় 5 বছর পরে 1888 হবে স্ট্রাস, কারণ 1883 সালে তো ফার্মার এবং মুর হয় না, এটা আসলেই হবে 1888। এই সাল মনে রাখাটা একটু কঠিন ব্যাপার আর কি, এটা 1888 হবে। হ্যাঁ আচ্ছা, পারা যাবে। 22, হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস সংঘটিত হয়? হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস হয়? এখন এইখানে মনে রাখা দরকার যে হ্যাপ্লয়েড জীবের মিওসিসটা হবে জাইগোটে, কারণ ওর মিওসিস হলেই হচ্ছে এটা হ্যাপ্লয়েড হবে, কারণ এখান থেকে তো 4টা সেল হইতে হবে। তো 4টা সেল হলে এখানে যখন হ্যাপ্লয়েড হবে তখন এটা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে, সুতরাং অ্যান্সার হচ্ছে জাইগোট। একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত দুইটি ক্রোমাটিডকে কি বলে? একে অপরের সিস্টার বলা হয়। সিস্টার শব্দের হচ্ছে সেন্ট্রোমিয়ার একই থাকবে, ক্রোমাটিড দুইটা আলাদা হবে। ক্রোমোজোমের অংশের বিনিময়কে কি বলে? অংশের বিনিময়, অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। প্রতিটি জোড়া বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলে? জোড়া বাঁধলে এটাকে বাইভ্যালেন্ট বলে। বাইভ্যালেন্ট, বাই মানে হচ্ছে দুই, ভ্যালেন্ট শব্দের মানে হচ্ছে যোজনী। তো বাইভ্যালেন্ট মানে ওরা যখন একসাথে যুক্ত হয় তখন এটা জোড়া যখন বাঁধে তখন এই হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনেপসিস বলে, আর জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। ওকে, আচ্ছা কি বিনিময়কে কি বলে? আচ্ছা, নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমের টেট্রাড লক্ষ্য করা যায়? আচ্ছা টেট্রাড, এই টেট্রাডটা হবে তোমার মিওসিসের প্রোফেজ 1-এর বাইভ্যালেন্ট যখন ভেঙে যাবে, অর্থাৎ বাইভ্যালেন্টও যখন ভাঙবে তখন 4টা ক্রোমাটিড হবে এবং এই ঘটনাটা প্যাকাইটিনে ঘটবে। প্যাকাইটিন উপপর্যায়ে কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? এটা লেপ্টোটিনে হবে। দানাদার ক্রোমোমিয়ার, তোমরা চিত্রগুলো দেখছো? চিত্রগুলো দেখলে তোমাদের ক্লিয়ার থাকার কথা। দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোজোমের মধ্যে যে দানা দানা ক্রোমোমিয়ারগুলো থাকে, এটা কি তোমরা দেখছো? হ্যাঁ, এই যে দেখো, এই যে লেপ্টোটিন, এই যে লেপ্টোটিন না, এই যে লেপ্টোটিনের মধ্যে এই যে ক্রোমোমিয়ার, এই যে, তো এই যে ছোট 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 দাগ, যেই গুটি গুটি দাগ ক্রোমোজোমের মধ্যে আছে, এটাই হচ্ছে ক্রোমোমিয়ার। আর যদি তুমি একটু যেতে চাও ইয়ের মধ্যে, প্যাকাইটিনে, এই যে প্যাকাইটিন, দেখো এই যে প্যাকাইটিন, এই প্যাকাইটিন উপপর্যায়ে কি হচ্ছে? ক্রোমোজোমগুলার ক্রোমাটিড দুইটা ভাগ তো হচ্ছেই, এই 4টা অংশকে বলা হয় টেট্রাড, এই যে টেট্রাড, এবং এই জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। একটা নিউক্লিয়াসে যতটা ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট হয়, কারণ জোড়া বাঁধলে তো অর্ধেক হয়। 100টা মানুষ যদি জোড়া হয় তাহলে তো 50 জোড়াই হবে, অর্ধেক। আচ্ছা, কই গেল ক্রোমোমিয়ার? কোন পর্যায়ে ক্রোমোজোমের টেট্রাড? এটা প্যাকাইটিন।
দানাদার ক্রোমোমিয়ার লেপ্টোটিন। ক্রোমোজোম ম্যাপিংয়ে কোন বৈশিষ্ট্য ব্যবহৃত কি ক্রোমোজোম ম্যাপিংয়ে কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়? এটা ক্রসিং ওভার। সব প্রশ্নটা জানি কেমন। ক্রোমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার হলেই হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশনস তৈরি হবে, জিনগত বৈচিত্র্য সৃষ্টি হবে, এটা আমরা জানি। সো সেক্ষেত্রেই ক্রোমোজোমাল ম্যাপিংটা সম্ভব। 28, 29, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলা পশ্চাৎগামী, এটা অ্যানাফেজ ধাপেই সম্ভব, কারণ